মিঠি আদ্রর স্ত্রী, অথচ আদ্র এই মিঠিকে স্ত্রীরূপে গ্রহণ করতে ইচ্ছুক ছিল না। তবুও যখন মায়ের চাপে ও মিঠিকে বিয়ে করলই, সর্বপ্রথম নিজের মধ্যে ওই মিঠির জন্যই রাগ অনুভব করল আদ্র। নিজের ভেতরের সমস্ত রাগটা গিয়ে পড়ল সে মিঠির উপরেই। আজও আদ্রর তেমন রাগ অনুভব হচ্ছে মিঠির উপর। একে তো মায়ের কাছে কথা শুনেছে, দ্বিতীয়ত চড় খেয়েছে, এমনকি তৃতীয়ত মিঠি গ্রামের সেই সহজ সরল তার মুখের উপর কল রেখে দিয়েছে। আদ্রর শরীর জ্বলে। সেদিন রাতের মিঠির চরটার কথা ভেবেও রাগের শরীর উষ্ণ ঠেকে ওর। অসহ্য লাগছে ওর। বিতৃষ্ণায় আদ্র দু একটা দিন ওভাবেই কাটালো। এর পরদিনই আদ্র নিজের রাগ, জেদ, ক্ষোভ সব দমিয়ে রাখতে না পেরে সিদ্ধান্ত নিল মিঠির সাথে দেখা করবে। মিঠির এই ব্যবহার যে ও মানতে পারেনি, এর প্রতিশোধ নেওয়া দরকার, নয়তো ওর শাস্তি মিলছে না। সবচেয়ে নয়তো ওর শান্তি মিলছে না। সবচেয়ে বড় কথা, নাকের উপর দম্ভ নিয়ে থাকা আদ্রর ইগো হার্ট হয়েছে। মিঠির মতো একটা মেয়ের সাথে ও কথা বলতে চেয়েছে, অথচ মিঠি কথা বলতে চায়নি। এটাই ও মানতে পারছে না। আদ্র রাগে হাঁসফাঁস করে অতঃপর সিদ্ধান্ত অনুযায়ী মিঠিদের গ্রামে চলে গেল। বহু কষ্টে মিঠিদের গ্রামে পৌঁছে ওদের বাড়ি যেতেই আদ্র শুনল মিঠি নেই। একদিন আগেই নাকি মিঠি বাড়ি ছেড়েছে, তাও বান্ধবীর সাথে। আদ্র রাগে দাঁতে দাঁত চেপে বিরক্ত হয়ে ওর ভাবিকে বলে, কোথায় গিয়েছে? ওকে কল করে বলুন আমি নিতে এসেছি, নিয়ে যাব ওকে। মিঠির ভাবির জবাবে উত্তর করলো, ওর বান্ধবীর ফোন নাম্বার তো নেই আমাদের কাছে, ওর সাথেও যোগাযোগ করার খুব একটা মাধ্যম নেই। আদ্র বিরক্ত হলো দ্বিগুণ, বলল, আপনি না ওর ভাবি, ওর সাথে যোগাযোগের মাধ্যম জানেন না? না। আপনি কি ওর দূর সম্পর্কের ভাবি, নাকি মিঠি নিষেধ করেছে? দাম দেখাচ্ছে ওই জানোয়ার। আদ্র যে এখানে এভাবে রেগে কথা শুধাবে ওর ভাবি সে ভাবেনি। বলল, সত্যিই জানি। এত প্রয়োজন হলে এতদিন আসো নাই কেন? আদ্রর উত্তর দিতে ইচ্ছে হয় না। আদ্র ভেবেছিল ও নিতে এসেছে শুনে মিঠি নেচে নেচে ওর সাথে কথা বলতে আসবে, ওর সাথে বাসায় ফিরবে, অতঃপর বাসায় গেলেই আদ্র তার নিজের রূপ দেখাতো, প্রতিশোধ নিত, ওর সাথে এমন ব্যবহারের শাস্তি দিত। অথচ কিছুই হলো না। হাঁসফাঁস করে বলেও ও ফিরলে আমায় জানাবেন, বলবেন এসে নিয়ে যাব আমি। মিঠির ভাবের সঙ্গে সঙ্গেই বলল, যাওয়ার হলে তো তোমার আম্মার সাথে চলে যেত, যায়নি যেহেতু সেহেতু তুমি আসলেও যাবে না। আদ্র এবার চিবিয়ে চিবিয়ে বলল, কিসের এত ভাবর? মিঠির ভাবি উত্তর দিল না এবারে। আদ্ররও ফের কিছু বলল না, রাগে হুড়মুড় করে বেরিয়ে গেল। যেতে যেতে ভাবলো, মিঠির এত কিসের দাম হো, এত কিসের ভাব দেখাচ্ছে ও? দুদিন আগেও যে মিঠি ওকে ভয় পেত, ওর ভয়ে বিড়াল হয়ে থাকতো, সেই মিঠি মা হওয়ার আভাস পেতে বাঘিনী হয়ে উঠেছে। এতটা ভাব দেখাচ্ছে ও। আদ্রর হাত থেকে বেঁচে যাবে ও। মিঠি হিয়ার সাথে শহরে এসেছে আজ 1 সপ্তাহ হলো। একদম ভিন্ন রকমের অনুভূতি নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিল একা একা। তার ভাই ভাবিকে বলেই এসেছিল সে। এমন নয় যে তারা তাকে আটকানোর চেষ্টা করেছে, আবার এমনও নয় যে তারা তাকে নিষেধ করেছে। উল্টো তার উপরেই সবটা ছেড়ে দিয়েছে। এমন একটা ভাব করেছে কেবল মিঠি মনে মনেই হাসে। ওটা হয়তো উপরে উপরেই তার ভাই দেখিয়েছিল যে সিদ্ধান্তটা মিঠি নিক, ওর উপরেই ছেড়ে দিয়েছে। আসল সত্য তো এটা যে সে বাড়ি ছেড়ে আসতে তার ভাইও খুশি হয়েছে। হয়তো বোঝা ঘাট থেকে নামলো বলে সেদিন স্বস্তিতে একটা ঘুমও দিয়েছে। মেয়েদের জীবনটা সত্যিই অদ্ভুত রকমের। না তো শ্বশুর বাড়ি আপন হয়, না তো বাবার বাড়ি। মিঠি চুপচাপ উঠে বসে। রুমটার সাথে একটা লাগোয়া বেলকনিও আছে। এই রুমটাই ওরা চারজনই থাকে আপাতত, মিঠি, হিয়া এবং ফিজা আর রিধি নামের দুটো মেয়ে। ফিজা ওদের থেকে 2-1 বছরের সিনিয়র, ভার্সিটিতে পড়ে। অন্যদিকে রিধি হলো জুনিয়র, ইন্টারে পড়ে। এরা সবাই মিশুক। এই কয়েকদিনেই মিঠির সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, একদম আপন মানুষের মতোই। ফিজা টিউশনিতে, রিধি আর হিয়া কোচিংয়ে গিয়েছে। হিয়ার চাপাচাপিতে আজ 2 দিন হলো মিঠিও বই নিয়ে বসেছে একটু আধটু। অথচ ওর পড়ালেখার প্রতি আগ্রহ মরে গিয়ে এসেছে। জীবনের মার পেছে ও বেঁচে থাকার ইচ্ছেটাই তো ধীরে ধীরে হারিয়ে ফেলছে। মিঠি বেলকনিতে বসে এসব ভাবতে ভাবতে হিয়া আর রিধি ফিরল। দরজা খুলতে সর্বপ্রথম দুজনের হাতে দেখা গেল আচার। হিয়াই প্রথম এগিয়ে দিল, হেসে শুধালো, দোস্ত, এই সময় নাকি আচার টাচার খেতে মন চাই। আমি জানি না তোর মন চাচ্ছে কিনা, রাস্তায় দেখলাম একটা মামা বিক্রি করছে তাই আনলাম। রিধিও এগিয়ে ধরল। মেয়েটা চঞ্চল, অল্প সময়েই মিঠির সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। হেসে বলল, মিঠি আপু, আমারটাও নিশ্চয়ই খাবে। আমি কিন্তু হে আপুর আগে নিয়েছি তোমার জন্য। মিঠি কিছুটা বিব্রত বোধ করলো ওদের উচ্ছ্বাস দেখে। তার মোটেই আচার খাওয়ার ইচ্ছে হয়নি।
বাকি সব মেয়েদের মতো প্রেগন্যান্সির শুরু থেকে ওর এসবে খাওয়ার ইচ্ছে একদম আসেনি। তবে ক্লান্তি ছিল, পায়ের দিকে কেমন যেন টান পড়ে মাঝে মাঝে, এমনকি প্রায়শই বমিও হয়। কিন্তু আচারের আগ্রহটা অতটাও প্রবল হয়নি মিথির। মিথি হাত এগিয়ে নিল দুইজনের আচার, হেসে বলল, এসবের কি দরকার ছিল? দুজনেই পাগল। হেয়া কাঁধ থেকে ব্যাগ রাখলো ফ্লোরে বিছিয়ে রাখা বিছানাটায়, টেবিলে বসতে বসতে বলল, অবশ্যই দরকার আছে। এর পরপরই রিধি এসে বলল, মিথি আপু, তুমি কি ভাবছো বাবুর আম্মু তুমি? মোটেই না। বাবুর প্রথম আম্মু কিন্তু আমি, দ্বিতীয় আম্মু হিয়া আপু, তারপর ফিজা আপু, আর সর্বশেষ তুমি। কাজেই আমাগো বাচ্চার খেয়াল আমরা রাখবো, বুঝলা? তুমি পাগল ছাগল যাই বলো। হিয়া হেসে বলল, তোরে দেখতেই তো লাগে 2 দিনের বাচ্চা, তোরে আবার কি আম্মু ডাকবে? ও আমার বাবু সবার প্রথমে। মিঠু দুজনের কথা শুনে হাসলো। আজকাল এখানে থেকে ওর মন উৎফুল্ল লাগে, মাঝে মাঝে মন খুলে হাসতে পারে। বলল, তোমাদের দুজনেরই বাবু বোন ঠিক আছে। দুজনেই হাসলো। অতপর দুজনেই ফ্রেশ হয়ে নিল। হিয়া মিঠির মুখ চোখ পরক করে জিজ্ঞেস করলো, মন খারাপ নাকি তোর? মিঠি না হিসেবে মাথা নাড়ল। বলল, তোদের মতো মানুষকে পেয়ে আমার মন খারাপ কিভাবে হয়? থ্যাঙ্কস হিয়া, আবারও থ্যাঙ্কস। আমি সত্যিই এই 1 সপ্তাহে নিঃশ্বাস নিতে পারছি মন খুলে। দেখে তো মনে হচ্ছে না তোকে। একটা কাজের প্রয়োজন ছিল, ওই কারণেই ভাবছি। হিয়া আশ্বাস দিয়ে বলল, কাজ পেয়ে যাবেই, আমরা খোঁজ করছি তো। হয়তো কিছুটা সময় লাগবে, চিন্তা করিস না। রিধি তখন বেলকনি ছেড়ে এলো। কথা শুনে বলল, চিল মিথি আপু, চিল। সবকিছু নিয়ে এত ভাবলে হবে? আমি আমার পুরো বন্ধু মহলকেই কাজে লাগিয়ে দিয়েছি, ওরা কোনো একটা খোঁজ অবশ্যই দিবে। আমি আশা করি তুমি চিন্তা করো না, বুঝলে? আমরা আছি না? এইটুকু একটা মেয়ে, অথচ কতটা মনোবল দিতে পারে। মিথি আসলেই, রিধির মনোবল দেখে ভালো লাগে। একদম আদুরে একটা বাচ্চা লাগে রিধিকে। এর জন্যই এর মধ্যেই এলো ফিজাও। এসে মিথিকে ওভাবে বসে থাকতে দেখে কিছুটা সময় কথা বলল, তারপর ফ্রেশ হয়ে এসে শুধালো, বাজার যাব মিথি? তুই যাবি? রিধিও যাবে? হিয়াকে নিব না, নয়তো হয়তো রুমে বসে থেকে বোরিং লাগছে তোর। যাবি? হিয়া তাকালো মিথির দিকে, বলল, বের হতে মন চাইছে আমাকে বললে আমি তোকে ঘুরিয়ে আনতাম মিথি, যাবি? মিথি উত্তর করলো, যাই বরং ফিজাপুর থেকে বাজার করা শিখবো। হিয়া শুনলো, বড়দের মতো বলল, তাহলে সাবধানে যাবি, দেখে শুনে হাঁটাচলা করবি। মিথির কেন জানি এই বাসাটায় এসে এই মেয়েগুলোর থেকে এতটা আদর স্নেহ ভালোবাসা পেয়ে কান্না আসে মাঝে মাঝে। এরা এত ভালো কেন? এত ভালো কেন? হিয়া আবারও ফিজার উদ্দেশ্যে বলল, সাবধানে নিয়ে যাও আপু, ও কিন্তু কিছুটা ভীতু, দরদাম করতে পারে না। ফিজা মজা করে বলল, না, অসাবধানে নিয়ে যাব ওকে। অতপর রিধি, মিথি আর ফিজা বের হলো। রুমে হিয়া থাকলো শুধু। এখান থেকে 5 মিনিটের বাজার, তাই ওরা তিনজনই হেঁটেই গেল। হাঁটতেই ফিজাই জিজ্ঞেস করলো, মিথি, আগে কখনো বাজার করেছিস? মিথি উত্তর করলো, তেমন একটা করা হয়নি আপু, তুমি নিশ্চয়ই খুব এক্সপার্ট। ফিজা বিনিময়ে হেসে উত্তর দিল, একদমই নয়, আমি হিয়ার থেকে শিখেছি কিছুটা বাজার করা। প্রথমবার বাজার করে অর্ধেক সবজি পচাই পড়েছিল আমার। অতপর রিধি আর ফিজা মিলে দাম করলো। সবজি কিনলো। সবজির ব্যাগটা মিথি নিতেই ওটা ফিজা নিয়ে নিল। বলল, ব্যাগ নিতে হবে না তোকে, কিছু হবে না, আমি নিতে পারবো তো। আরে আমি নিচ্ছি। অতপর ওরা বাজার থেকে বের হয়ে এলো। আবারও বাসায় ফিরে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ফিজা দাঁড়িয়ে গেল নিচে। মিথি আর রিধি সিঁড়ির কোণে গিয়ে দেখলো ফিজা দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। অতপর ভুরু কুঁচকে কিছুটা সময় তাকাতেই দেখা গেল দুটো পুরুষালী অবয়ব, যার মধ্যে একজনকে দেখে মিথি কিছুটা চমকালো কিছুটা। হিমল ভাই। হ্যাঁ, ফিজা যে ছেলেটার সাথে দাঁড়িয়ে কথা বলছে তার পাশের জন হিমেল ভাই। মেয়েটির সঙ্গে সঙ্গে নিজেকে কিছুটা আড়াল করে নিল। রিধি তখন পাশ থেকে ফিসফিস করে বলল, দুটো ছেলেই সুন্দর বলো মিথি আপা। একটা ফিজার আপুর বর, অপরটা কেমন জানি গম্ভীর। ব্যাটা পাশের বিল্ডিং এ থাকে এতদিন, অথচ কেমন রোবটিক। মিঠি তাকালো রিধির দিকে, বলল, পাশের বিল্ডিং এ থাকে? রিধি ওকে নিরাশ করে দিয়ে বলল, এখানে দুটা পোলাই পাশের বিল্ডিং এ থাকে আপা। পাশাপাশি বিল্ডিং এ থাকতে থাকতেই তো ফিজা আপুরে পটিয়ে ফেলেছে আইমান ভাইয়া। মিঠি মাথা নাড়ালো, মৃদু হাসলো কথাটা শুনে। আর্দ্র সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে এসেছিল মহুকে নিয়ে। অতপর অনেকটা সময় পর মহুকে বাসায় পৌঁছে দিয়ে যখন নিজ বাসায় যাওয়ার জন্য রওনা হলো, ঠিক তখনই চোখে পড়ল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা আরেক জোড়াকেও। তার আব্বু, এবং পাশে যে আছে সে তার আম্মু নয়, বরং অল্প বয়সী সুন্দরী একটা মেয়েকেই চোখে পড়ল আদ্রর। মেয়েটার চোখে মুখে আলাদা খুশি চোখে পড়ল। আদ্র ভুরু কুচকালো, গাড়ি থামালো সঙ্গে সঙ্গেই। অতপর দেখা গেল তার চোখের সামনে দিয়েই তার আব্বু এবং সেই মেয়েটি গাড়িতে উঠল।
আদ্র পিছু পিছু চালিয়ে গেল গাড়িটি। মেয়েটাকে পৌঁছে দিয়ে যখন তার বাবাও বাড়ি ফিরল, তখন বাবা ছেলে মুখোমুখি হলো বাড়ির গেটে। আদ্র প্রথমেই বলল, আব্বু কোথায় থেকে ফিরছো? ওর বাবা তাকালে উত্তর করলো, অফিস থেকেই তো ফিরবো। তুমি এত বড় ছেলে হয়েছো, বাবার বিজনেসও সামলাতে পারো না কিছুটা? আদ্র ওসব কানে নিল না, বরং বলল, তোমার গাড়িতে কেউ ছিল? না তো, কে থাকবে? আমি স্পষ্ট দেখলাম তোমার গাড়িতে ছিল কেউ। আব্বু, আমি একটা মেয়েকে তুমি নামিয়ে দিয়ে এসেছো, আমি দেখেছি। ওর বাবার মুখে প্রথম বোধহয় একটা ঘাবড়ে যাওয়া ভাব ফুটে উঠল। পর মুহূর্তেই হেসে বলল, ও ও আমার বিয়ে মিস ঈশিতা মিস ছিল। তুমি তো অফিসে যাওই না, গেলে চিনতে পারতে আদ্র। ও গাড়ি পেল না, তাই ভাবলাম পৌঁছে দিই, এইটুকুই। আদ্র শুনল। এবার বোধহয় উত্তর পেয়েও ও সন্তুষ্ট হলো। জানালো, ও আমি ভাবলাম কে না কে। চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।